উচ্চ বিদ্যালয়ের স্বপ্নের অনলাইন স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী 2021 তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। আমি তোমাদেরকে আজকে সপ্তম অধ্যায়ে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে আসি। অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। আমরা প্রথমে অম্ল বা অ্যাসিড সম্বন্ধে আলোচনা করি। তোমরা অষ্টম শ্রেণীতে অ্যাসিড জৈব এবং অজৈব দুই প্রকার তোমরা জেনে আসছো। জৈব অ্যাসিডগুলো খাওয়া যায়। এগুলো সাধারণত টক জাতীয় ফলমূল থেকে, শাকসবজি থেকে আমরা এই জৈব অ্যাসিডগুলো পেয়ে থাকি। এই জৈব অ্যাসিডগুলো জৈব এবং অজৈব প্রত্যেকটা অ্যাসিডই আমাদের জীবনে, কর্মক্ষেত্রে আমাদের কর্মক্ষেত্রে প্রচুর ব্যবহার রয়েছে এবং এই অ্যাসিডের মাত্রা নিরূপণের জন্য একটি সংখ্যা রয়েছে যেটা পিএইচ। একটি বিষয় রয়েছে পিএইচ। এই পিএইচ দ্বারা কোনো পদার্থের বা কোনো জিনিসের পরিমাণ নির্ধারণ করা হয়। বস্তুটি বা পদার্থটি অম্লীয় না ক্ষারীয় তার পরিমাপ নির্ণয় করা হয় এই পিএইচ দ্বারা। আমরা এই অধ্যায়ের শেষের দিকে এই পিএইচ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। আজকে তোমাদের সাথে এই অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণী যা শিখেছি তার চেয়ে একটু বেশি এখানে আলোচনা করব। অ্যাসিড আমরা আগে করেছি জৈব এবং অজৈব অ্যাসিড। এখন আমরা আলোচনা করব অ্যাসিড শক্তিশালী ও দুর্বল অ্যাসিড। অম্ল বা অ্যাসিড, অম্ল বা অ্যাসিড। এই অ্যাসিড দুই ধরনের। যেমন এক নম্বরে আছে শক্তিশালী অ্যাসিড, দুই আছে দুর্বল অ্যাসিড। আমি আগে বললাম যে জৈব অ্যাসিডগুলো খাওয়া যায়। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে জৈব এবং অজৈব অ্যাসিড সম্বন্ধে জেনেছি। এখন আমরা শক্তিশালী এবং দুর্বল অ্যাসিড সম্পর্কে জানব। আমরা জানি যে অ্যাসিড মাত্রই পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। অ্যাসিড পানিতে, যা আমরা জানি অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। অর্থাৎ যে অ্যাসিডগুলো পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। মজার ব্যাপার হলো যে অ্যাসিডগুলো, কিছু অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় না। অ্যাসিডের যে সমস্ত অণু রয়েছে
সবগুলো অণু বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়। এই অ্যাসিডগুলোকে দুর্বল অ্যাসিড বলে। যে বিশেষ অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণ বিয়োজিত বা পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ অ্যাসিডের যতগুলো অণু রয়েছে সবগুলো অণু বিয়োজিত হয় না বা হাইড্রোজেন আয়ন তৈরি করে না। হাইড্রোজেন আয়ন দেয় না। সবগুলো অ্যাসিড হাইড্রোজেন আয়ন দেয় না। যেসব অ্যাসিড এই হাইড্রোজেন আয়ন দেয় না সেগুলোকে বলা হয় দুর্বল অ্যাসিড। যে অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয় এবং হাইড্রোজেন আয়ন দেয় না, সেই অ্যাসিডগুলোকে দুর্বল অ্যাসিড বলে। দুর্বল অ্যাসিড বলে। তবে কিছু অ্যাসিড আছে, যেমন কিছু অ্যাসিড আছে জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড। অর্থাৎ যে অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড সেগুলোকে বলা হয় জৈব অ্যাসিড, আর যে অ্যাসিডগুলো শক্তিশালী অ্যাসিড যে অ্যাসিডগুলো অজৈব অ্যাসিড সেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর যেগুলো জৈব অ্যাসিড সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডগুলো খনিজ অ্যাসিডও হতে পারে, এমনকি আমাদের ল্যাবরেটরিতে তৈরি অ্যাসিডও হতে পারে। যে অ্যাসিডগুলো, আবার কিছু অ্যাসিড আছে যেগুলো জৈব অ্যাসিড নয় কিন্তু দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড নয় কিন্তু দুর্বল অ্যাসিড, যেমন কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এই অ্যাসিডটি জৈব অ্যাসিড নয়, তবু এই অ্যাসিডটি দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড। এখন আমরা কোনগুলো দুর্বল অ্যাসিড এবং কোনগুলো শক্তিশালী অ্যাসিড তা কয়েকটি সংকেতের মাধ্যমে দেখি। শক্তিশালী দুর্বল অ্যাসিড, কোনগুলো দুর্বল অ্যাসিড আর কোনগুলো শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটি হচ্ছে দুর্বল অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, এটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটি দুর্বল অ্যাসিড।
আরেকটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড HOOC COOH। অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন আমরা দেখি কোনগুলো শক্তিশালী অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এগুলো আমরা পাইলাম দুর্বল অ্যাসিড। এখন আমরা দেখি প্রাত্যহিক জীবনে এই দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিডগুলোর কি ব্যবহার রয়েছে। মুছে নেই। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার আমরা দেখেছি যে অনেক সময় বুলতা বা বিচ্ছু অথবা মৌকুব এগুলো পিঁপড়া এগুলো কামড়ালে প্রচণ্ড জ্বালা করে এবং ব্যথা হয় বা চুলকানো হয়। বোলতা, বিচ্ছু, বোলতা এগুলো কামড় দিলে শরীরে চুলকানি বা ব্যথা হয় এবং জ্বালা করে। এটার মধ্যে এক ধরনের হিস্টামিন রয়েছে। হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ রয়েছে। আরও এগুলো কামড়ালে আমরা কী করি, তারপরে মলম ব্যবহার করি। এই মলমটা সাধারণত ভিনেগার বা বেকিং সোডা, যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয় পদার্থ। বুলতা বা বিচ্ছু কামড়ালে যে জ্বালা হয় সেটা নিবারণের জন্য আমরা যে মলমটা ব্যবহার করি সেই মলমটা হচ্ছে ভিনেগার বা বেকিং সোডার তৈরি, যা অ্যাসিড এবং অ্যাসিড জাতীয় পদার্থ। তাহলে আমরা অ্যাসিডের একটা ব্যবহার পেলাম, আমাদের জীবনে একটি ব্যবহার পেলাম। আবার আমরা প্রায়ই সাধারণত মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি ইত্যাদি খাবার খাই। এই খাবারগুলো হজম করার জন্য পাকস্থলীতে একটা নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই খাবারগুলোকে হজম করার জন্য একটা নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা যদি হেরফের হয়
তখন হজমে অসুবিধা দেখা দেয়। তখন আমরা এই খাদ্য দ্রব্যগুলোকে হজম করার জন্য কোমল পানীয় জাতীয় জিনিস খাই বা পান করি, যার মধ্যে সামান্য অ্যাসিড রয়েছে, অ্যাসিড জাতীয় উপাদান রয়েছে এবং এই অ্যাসিডে এই কোমল পানীয় খাদ্যদ্রব্যকে হজমে সহায়তা করে। তাহলে এটা আমরা আমাদের জীবনে আরেকটি অ্যাসিডের ব্যবহার পেলাম। অষ্টম শ্রেণীতে তোমরা জেনেছ যে লেবু, কমলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদিতে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। আবার এমন কিছু অ্যাসিড আছে না, এই অ্যাসিডগুলো এই বিভিন্ন ফলমূল অর্থাৎ যেসব টক জাতীয় ফল আছে সবগুলোতে এই জৈব অ্যাসিডগুলো পাওয়া যায়। এই অ্যাসিডগুলো আমাদের অতি প্রয়োজনীয়। আবার কিছু কিছু অ্যাসিড আছে যা রোগ প্রতিরোধ করে, যেমন ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের কোথাও ক্ষত হলে বা কেটে গেলে বা ছিঁড়ে গেলে তা দ্রুত শুকাতে সাহায্য করে। আর আবার মুখের ঘা হলেও ভিটামিন সি ঘা শুকাতে সহায়তা করে। আবার এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এটি কি করে, স্কারবি রোগ প্রতিরোধ করে। অর্থাৎ শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে স্কারবি রোগ হয়। তাছাড়া আমরা আম, জলপাই ইত্যাদি নানা ধরনের আচার তৈরি করতে আমরা ভিনেগার ব্যবহার করি। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমরা আচার সংরক্ষণ করার জন্য আম, জলপাই, বরই এগুলোর আচার সংরক্ষণের জন্য এই অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে থাকি বা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এরপরে আরও আছে, যেমন আমরা বিয়ে বাড়িতে দই, টক দই বা বুরহানি এগুলো খাই। কোমল পানীয়ের মতো এই বুরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড যা হজমে সহায়তা করে। তারপরেও আমরা আরও দেখেছি যে বাজারে এক ধরনের পাউরুটি, বিস্কিট এগুলো পাওয়া যায়। এগুলো কীভাবে তৈরি হয়? এগুলোতে বেকিং সোডা ব্যবহার করা হয়। বেকিং সোডা ব্যবহার করলে তাতে কি হয়, এই বেকিং সোডাটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যেটি কেক বা পাউরুটিকে ফুলাতে সহায়তা করে বা সাহায্য করে বা ফুলিয়ে তোলে। আরও গুরুত্বপূর্ণ ব্যবহার রয়ে গেছে, যেগুলো হচ্ছে, যেমন আমরা টয়লেট পরিষ্কার করার জন্য বা বাথরুম টয়লেট পরিষ্কার করার জন্য যে আমরা উপাদানগুলো ব্যবহার করি, সেগুলোর মূল উপাদান হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। এতক্ষণ আমরা যেটুকু পড়লাম সেটিতে পেয়েছি জৈব অ্যাসিডের ব্যবহার। এখন যেগুলো আমরা পড়ব আলোচনা করব সেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। বাথরুম এবং টয়লেট পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক ব্যবহার করি, সেই পরিষ্কারকের মূল উপাদান হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, না সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এগুলো এই পরিষ্কারক হিসাবে আমরা বাথরুম বা টয়লেট
পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও বাড়িতে সৌরশক্তি বা সৌর প্যানেল যে ব্যবহার করা হয়, সে সৌর প্যানেলে ব্যাটারিতে এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং আইপিএ চালানোর জন্য বাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতেও সালফিউরিক অ্যাসিড একটি প্রয়োজনীয় উপাদান বা অত্যাবশ্যকীয় উপাদান। এমনকি ফসল ফলানোর জন্য আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি, ক্ষেত খামারে রাসায়নিক সারগুলো ব্যবহার করি, সেই রাসায়নিক সারগুলোর মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। এই রাসায়নিক সারের মূল উপাদানগুলো হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এই অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে রাসায়নিক সারের মূল উপাদান। এগুলো তৈরি করতে এর মূল উপাদানগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এই শক্তিশালী বা তীব্র অ্যাসিডগুলো দেখলাম ব্যবহারের দিকগুলো। যেমন আমরা প্রথমে কি করে পাইলাম যে বাথরুম বা টয়লেট পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক ব্যবহার করি তার মূল উপাদান হচ্ছে এই শক্তিশালী অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, এবং কৃষিকাজে ক্ষেত খামারে যে সার ব্যবহার করা হয়, যে রাসায়নিক সার ব্যবহার করা হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলোর মূল উপাদান হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর এই শক্তিশালী অ্যাসিডগুলোর যেমন উপকারী দিক রয়েছে, ঠিক তেমনি এর ক্ষতিকর এবং উপকারী দিকও রয়েছে। সেগুলো ব্যবহারের উপর নির্ভর করে। আমরা শেষে বুঝলাম যে আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই অ্যাসিড। এই অ্যাসিড আমাদের জীবনের ভূমিকা অনস্বীকার্য এবং অপরিহার্য। তবে কিছু কিছু অ্যাসিড যা মানবদেহের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে, যেমন এই শক্তিশালী অ্যাসিডগুলোর মধ্যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো যদি শরীরের কোনো জায়গায় লেগে যায় বা লাগে তাহলে সেই জায়গাটা পুড়ে যায়। সেই জন্য এই শক্তিশালী অ্যাসিডগুলো
ব্যবহারে আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা রেডিও টিভিতে প্রায় দেখি যে অ্যাসিড নিক্ষেপ করা বা অ্যাসিড ছিটার ঘটনা। অর্থাৎ দেখা যায় যে কোনো ছেলেমেয়ের যদি কোনো সম্পর্কের বিঘ্ন ঘটে সম্পর্কে, তাহলে দেখা যায় ছেলে রাগান্বিত হয়ে মেয়েদের গায়ে বা গৃহবধূর গায়ে এই অ্যাসিড ছুড়া হয়। এই অ্যাসিডটাই হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এটি কি করে শরীরটাকে ঝলসে দেয় বা পুড়ে দেয়। সেজন্য এই শক্তিশালী অ্যাসিডগুলো ব্যবহারে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধান হতে হবে। কোনো অংশে যদি পুড়ে যায় বা ঝলসে যায় তাহলে সেখানে প্রচুর একটা জিনিস মনে রাখবে, সাথে সাথে সেখানে প্রচুর পানি দিতে হবে। আচ্ছা, আজ আর আগাই না, আগামী ক্লাসে তোমাদের এই প্রাত্যহিক জীবনে যে আমরা অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহারের কথা বললাম, আমি আগামী ক্লাসে তোমাদেরকে ক্ষারকের ব্যবহার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত শেষ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।